একটা কথা আমি খুব মানি, ভগবান যদি তোমাকে ডেকে থাকে, যতই বাধা বিপত্তি আসুক, কেউ তোমাকে আটকাতে পারবে না। পুরী যাওয়ার প্ল্যানটা আমাদের অনেক দিন ধরেই চলছিল, প্রত্যেকবারই কোনো না কোনোভাবে ক্যান্সেল হয়ে যাচ্ছিল। যাই হোক, আজ শেষ পর্যন্ত যাওয়াটা তাহলে হচ্ছেই। প্রায় 1.5 ঘন্টা বৃষ্টিতে ভিজে ভিজে ওয়েট করার পর দেখো আমাদের বাসটা অ্যাট লাস্ট আসছে। বাসটা ছেড়েছে রায়দিঘি থেকে, আর আমরা ওয়েট করছিলাম বিষ্ণুপুরে। এত লং টাইমের বাস জার্নি এটাই আমার ফার্স্ট টাইম। যাই হোক, বাসে উঠে গেলাম, আর সামনের 3 সিটটাই ছিল আমাদের। যেহেতু সন্ধে হয়ে গেছিল, তাই বাসের ভিতরটাও অন্ধকার লাগছিল। এটা হচ্ছে বিদ্যাসাগর সেতু, যেটাকে সবাই সেকেন্ড হুগলি ব্রিজ নামে সবাই জানে। আর এখানে দেখো, দূর থেকে হাওড়া ব্রিজটাকেও দেখা যাচ্ছিল। যদিও খুব বেশি রাত হয়নি, অলমোস্ট 8টা সাড়ে 8টা বাজে তখন, কিন্তু পরিবেশটা দেখো, জাস্ট লাইক আ ওয়াও। আমি তো খুব এনজয় করছিলাম, আমার তো খুব ভালো লাগছিল, আর তোমাদের সাথেও আমার আনন্দটা শেয়ার করে নিলাম। রাত 11:30 নাগাদ আমরা কোলাঘাট পৌঁছেছি, আর এখানে আমাদের বাসটা এখন কিছুক্ষণ দাঁড়াবে, কেননা এখানে আমাদের জন্য এখন রান্না করা হবে। আর তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমাদের রান্না শুরু হয়ে গেছে। আর এখানে যারা বসে আছে সবাই আমাদের বাসেরই যাত্রী। বাসে পা ঝুলিয়ে ঝুলিয়ে বসে থেকে পায়ে অনেক ব্যথা হয়েছে, তাই যে যার মতো সব নিচেই বসে পড়েছে। আর এটা হলো আমাদের বাস। আর এখানে আপাতত আমাদের রাতে ডিনারটা সারা হবে, আর ডিনার সারা হয়ে গেলে আবার যে যার মতো বাসে উঠে যাবে। চলো, আবার সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এরকম একটা ওয়েদার, বাইরের খুব একটা রোদ্দুর ছিল না, খুব একটা বললেই ভুল হবে, রোদ্দুরই ছিল না, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর পরিবেশটাও ছিল দুর্দান্ত। আমাদের ডেস্টিনেশন ছিল দেবকুণ্ড। যদিও আমাদের কাছেই ছিল পঞ্চলিঙ্গরাজ, তবে আমাদের ওখানে যাওয়ার কথা না থাকার জন্য ওখানে আমরা যেতে পারিনি। সকালে দেবকুণ্ড ঢোকার কথা ছিল, কিন্তু সকালের বদলে দুপুর গড়িয়ে গিয়েছিল দেবকুণ্ড ঢুকতে। আসলে আমাদের একটু পথভ্রান্তি ঘটেছিল, আমরা দেবকুণ্ড ছেড়ে আরও 21 কিলোমিটার এগিয়ে গিয়েছিলাম, আবার লোককে জিজ্ঞেস করে রিটার্ন আসতে হয়েছিল। যদিও আমরা গুগল ম্যাপে দেখেছিলাম যে আমরা ভুল পথে যাচ্ছি, কিন্তু ড্রাইভারকে বলার মতো সাহস হয়নি। আর এখানে দেখো, সেই রাতে আমাদের ডিনার করা, আর এখন প্রায় সকাল গড়িয়ে দুপুর হতে গেল, কারোর পেটে এখনও কিছু পড়েনি, সবার চোখ মুখ দেখো শুকিয়ে গিয়েছে। অবশেষে দেবকুণ্ড যাওয়ার রাস্তাটা আমরা খুঁজে পেলাম। রাস্তাটা কিছুক্ষণ যাওয়ার পর রাস্তাটা অত্যাধিক খারাপ ছিল। এমনই রাস্তাটার অবস্থা ছিল যে যদি কোনো বাস এদিক থেকে যায় আর অপর সাইড থেকে যদি কোনো বাস আসে, তাকে সাইড দেওয়া খুব রিস্কি ছিল। আর রাস্তার দুদিকে এরকম অনেকটাই ঘন জঙ্গল ছিল, যেহেতু আমরা অনেকটাই ভিতরে ঢুকেছিলাম এরকমভাবে, তাই এই ভয়টা অনেকের মধ্যে ছিল, যদি ফিরতে সন্ধ্যা হয়ে যায় তাহলে অনেকটা চাপে পড়তে হবে। অ্যাট লাস্ট আমাদের ডেস্টিনেশন দেবকুণ্ডতে আমরা পৌঁছাতে পারলাম। তবে এখানে এসে শুনলাম যে আরও 6 কিলোমিটার্স হেঁটে গেলে বা বাইকে গেলে উপরে উঠতে হবে, তাহলে আমরা মেন মন্দিরটা দেখতে পাবো, দেবকুণ্ডর মেন মন্দিরটা। যদিও আমাদের ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু এই যে এক রাত পুরো ঘুমাতে পারিনি, তারপরে একটা গোটা দিনও কেটে গেল প্রায়, তাই এনার্জিও আর পাচ্ছিলাম না। যদিও আমাদের সাথে যারা গিয়েছিল তাদের মধ্যে অনেকেই উপরে উঠেছিল। সকালেই বলছিলাম না যে মেঘলা ওয়েদার ছিল, আর দেখো এদিকে বৃষ্টিও হয়েছে, রাস্তাটাও ভেজা ভেজা হয়ে আছে, আর সবাই আমাদেরকে বলছিল যে ওদিকে চলে যাও, একটা ঝর্ণা আছে, তোমরা চাইলে স্নান করে আসতে পারো। আর এমনি তো স্নানও করতেই হতো, আর ব্যাপারটা বেশ অ্যাডভেঞ্চারাসও লাগলো। না ঘুমাতে পেরে আর খিদের মধ্যে চোখ মুখের অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে। যদিও আগেই বলেছিলাম যে এটা আমার রাত কাটানো প্রথম বাস জার্নি। দূর থেকে জায়গাটাকে দেখে এতই সুন্দর লাগছিল যে তাড়াতাড়ি যাওয়ার জন্য আমি নিজেই এক্সাইটেড ছিলাম। ঝর্ণার জলে স্নান করব বলে জামা কাপড় গুছিয়ে নিয়ে নাচতে নাচতে চলেও এসেছি। হ্যাঁ, ঝর্ণা বহুবার দেখেছি, বহুবার হাত পা ধুয়েছি, কিন্তু স্নান করার সৌভাগ্য কোনোদিন হয়নি, যেটা দেবকুণ্ডতে এসে আমার হয়েছে। দূর থেকে ওদিকের পাহাড়গুলোকে দেখে এমন মনে হচ্ছিল যেন দার্জিলিং থেকে কুয়াশা ঘেরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছিলাম। এখানে এসে দেখি আমার মতো বহু মানুষ চলে এসেছে স্নান করতে। এখান থেকে 6 কিলোমিটার ওপরে দেবকুণ্ডর যে নাগ মন্দিরটা রয়েছে, সেখানে যে ঝর্ণাটা রয়েছে, এটি হলো তার নিচের প্রবাহ। এখানে আমার বরমশাই আমার ছেলেকে স্নান করিয়ে দিচ্ছে, আর আমি এখানে বাচ্চাদের মতো পাথরের ওপর পাথর সাজাচ্ছি।
এখানে জলের স্রোতটা কিন্তু অনেকটাই ছিল। আমি ভিডিও বানাতে গিয়ে একবার পড়ে গিয়ে অনেকটা দূর চলে গেছিলাম। যাই হোক, আমরা ওখান থেকে স্নান সেরে খাওয়া দাওয়া করে দেবকুণ্ড থেকে ঠিক সন্ধ্যে সন্ধ্যে নামার মুখে বেরিয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়া করে অনেকটা টায়ার্ড ছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। আর এই ধাবাটাতে দাঁড়িয়েছিল রাতের ডিনারটা তৈরি করার জন্য। আর ওখানেই জানলা দিয়ে দেখা যাচ্ছে ওখানে আমাদের ডিনার রেডি করা হচ্ছে। ডিনার সেরে নিয়ে আবার আমাদের রাত্রি সফর শুরু হলো। আজ রাতটাও আমাদের বাসের মধ্যে কাটাতে হবে। আর সকালবেলা পৌঁছাবো কোনারকের সূর্য মন্দির। যিনি আমাদের বাসের ড্রাইভার, উনি থাকেন বর্ধমান জেলাতে। উনি নাকি এই নিয়ে 70 বার পুরীতে এসেছেন, তবে ওনার কাছে দেবকুণ্ডটা প্রথম, তাই জন্যে উনি দেবকুণ্ডর পথটাও জানতেন না। এটা ছিল আমাদের ভ্রমণের তৃতীয় দিনের সকাল। এতটাই সকালে আমরা পৌঁছে গিয়েছিলাম যে সূর্য মন্দিরের গেটটাও তখন ওপেন হয়নি। গেট ওপেন হয় সকাল 6টার সময়। বাস থেকে নেমে আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম, দেন গেট খোলার পর ভিতরে আসলাম। এই মন্দিরের ছোট্ট একটা হিস্ট্রি তোমাদের সাথে শেয়ার করা যাক। এই মন্দিরটি 13 শতকে পূর্ব গঙ্গা রাজবংশের শাসক প্রথম নরসিংহদেব নির্মাণ করেছিলেন। মন্দিরটি দেখতে অনেকটা রথের মতো। আর মন্দিরে সূর্যদেবতার যে বিগ্রহটা ছিল সেটা এখন আর দেখা যায় না, বা এখন আর নেই। 1508 সালে বাংলার সুলতান সুলাইমান খানের সেনাপতি কালাপাহাড় প্রথম কোনারক সূর্য মন্দিরকে আক্রমণ করেছিল, আর অনেক হিন্দু মন্দিরও ধ্বংস করে দিয়েছিল এই সময়। তারপর থেকে 114 বছর পর্যন্ত এই কোনারকের সূর্য মন্দির বন্ধ ছিল। 1626 সালে পুরুষোত্তম দেবের পুত্র নরসিংহদেব সূর্যদেবের বিগ্রহটি পুরীর জগন্নাথ মন্দিরে সরিয়ে নিয়ে যায়। সূর্যদেবের বিগ্রহ অপসারণের পর কোনারকে আরতি আর পূজা বন্ধ হয়ে যায়। এই সূর্য মন্দিরের মাথায় বিশাল শক্তিশালী চুম্বক ছিল। পর্তুগিজ জলদস্যুরা তাদের দস্যু বৃত্তি করতে অসুবিধা হতো বলে এই সূর্য মন্দিরের মাথায় চুম্বকটিকেও নষ্ট করে দিয়েছিল। আসলে এই চুম্বকের উপস্থিতির জন্য ওদের জাহাজের দিক নির্ণয়ে অসুবিধা হতো। আগেই বলেছিলাম যে কোনারকের সূর্য মন্দিরটি দেখতে অনেকটা রথের মতো, বিশালাকার রথের মতো, তাই ইউরোপীয় নাবিকরা একে ব্ল্যাক পোগাটো বলেই চিনত। আর এই মন্দিরের গায়ে 24টি অর্থাৎ 12 জোড়া পাথরের চাকা রয়েছে, যা ভগবান সূর্যের রথের চাকার প্রতিনিধিত্ব করে। এই 12 জোড়া চাকা 12টি মাসকে নির্দেশ করে, আর প্রত্যেকটা চাকার মধ্যে 4টি করে স্পোক রয়েছে। এই স্পোকগুলি প্রহর বা সময় নির্দেশ করে। যাই হোক, অনেক কিছু বলা হলো। ওখান থেকে বেরিয়ে আমরা হোটেলে পৌঁছে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়ার জন্য। মন্দিরটা দর্শন করার পর সত্যিই মনের মধ্যে একটা আলাদা শান্তি অনুভব হয়েছিল। ভারতের 4 ধামের মধ্যে পুরীর জগন্নাথ মন্দির অন্যতম একটা ধাম। 1161 খ্রিস্টাব্দ নাগাদ পুরীর জগন্নাথ মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয়। এই মন্দিরটি কিন্তু পুরোটাই বেলে পাথর দ্বারা তৈরি। এই মন্দিরের 4টি দ্বার অর্থাৎ 4টি দরজা রয়েছে: উত্তর দ্বার, দক্ষিণ দ্বার, পূর্ব দ্বার আর পশ্চিম দ্বার। উত্তর দিকের দরজাটি হস্তিদ্বার আর দক্ষিণ দিকের দরজাটি অশ্বদ্বার নামে পরিচিত। আর পূর্ব দিকের দরজাটি সিংহদ্বার আর পশ্চিম দিকের দরজাকে ব্যাঘ্রদ্বার বলা হয়। এই অশ্বদ্বারের কাছে একটা হনুমানজির মন্দির আছে, যেখানে আমরা ধূপবাতি জ্বেলে আমরা সিংহদ্বার দিয়ে প্রবেশ করেছিলাম। আর এই যে অংশটা দেখা যাচ্ছে, এটা কিন্তু জগন্নাথ দেবের রন্ধনশালা। এখানে জগন্নাথ দেবের জন্য ভোগ রান্না করা হয়। ভেতরে তো ক্যামেরা বা ফোন নিয়ে ঢুকতে দেয় না, তাই বাইরে থেকে যতটুকু দেখাতে পারলাম। আর দেখো, বাইরে থেকে জগন্নাথ দেবের মন্দিরের মাথার কিছুটা অংশ আর ধ্বজাটা দেখা যাচ্ছে। আর এই যে গেটটা, এটা হচ্ছে সিংহদ্বার। আমরা এখানে 3 নাইট স্টে করেছিলাম। তার মধ্যে 2 দিন মন্দিরে গিয়েছিলাম জগন্নাথ দেবের দর্শন করতে। আর এটা হলো পুরীর গোল্ডেন সি বিচ। যদিও আমি এখানে একদিনই নেমেছিলাম স্নান করতে। সমুদ্রে স্নান করতে তো বেশ মজাই লাগে, আর আরও বেশি মজা লাগে কখন জানো? যখন সমুদ্র থেকে স্নান করে ফিরে মাথার মধ্যে বালিগুলোকে ওয়াশ করা হয়। যাই হোক, স্নান করা, পুজো দেওয়া সবই তো হলো, এবার বাড়ি তো ফিরতে হবে নাকি। 6তম দিনে সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম।
আর যাওয়ার পথে আমাদের প্যাকেজের মধ্যে যে দর্শনীয় স্থানগুলো ছিল সেগুলো হলো এই ধবলগিরি বুদ্ধ মন্দির, উদয়গিরি খণ্ডগিরি আর নন্দনকানন। এই ছিল আমাদের পুরো পুরীর ট্রিপটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। চলো তাহলে এখনকার মতো টাটা, আর সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।